মিস মারিয়া, 7 তারিখে আপনি কোথায় ছিলেন? প্রথম প্রশ্ন হলো, নীরজের সাথে মারিয়ার সম্পর্ক কি? জেরাম, দরজাটা খোলো জেরাম। একজন বাগদত্তা মহিলা, যিনি অন্য এক পুরুষ মানুষের ঘনিষ্ঠ। এখন সেই পুরুষ মানুষের নিরুদ্দেশ। হ্যালো হ্যালো, নিশান্ত বেটা, নীরজ ফোন ধরছে না। ও বুয়া, তুমি নীরাজকে এখনো ছোট ভাবো? ও টিভিতে কত বড় চাকরি করে বলো তো? ব্যস্ত আছে নিশ্চয়ই। না না, ও রোজ আমায় 2 মিনিটের জন্য হলেও ফোন করে। আজ সকালেও ফোন করেনি, সন্ধে হয়ে গেল তাও করেনি। এমনকি আমি ফোন করে যাচ্ছি তাও ধরছে না। আমার মনটা বড় কুগাইছে রে। সেদিন নীরজের মায়ের মন একদম সঠিক বলেছিল। তার আশঙ্কা ভয়ঙ্কর ভাবে সত্যি হলো। সেদিন নয়, পরের দিন নয়, আর কোনো দিনই ফোন আসেনি তার। মাত্র 26 বছর বয়সে ঝকঝকে সুদর্শন যুবক, টেলিভিশন ইন্ডাস্ট্রিতে উজ্জ্বল ভবিষ্যৎ ছিল যার, কেন বিদায় নিয়েছিল পৃথিবী থেকে, সেই গল্প বলবো আজ নীরজ গ্রোভার হত্যা মামলায়। নীরজ গ্রোভারের জন্ম 1982 সালের 23শে ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের কিসনিতে। ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাইত নীরজ গ্রোভার। ভাগ্য অন্বেষণে কানপুর থেকে মুম্বাই আসে দুটো ভাই নিশান্ত গ্রোভারের সঙ্গে। ছোট ছোট বেশ কিছু কাজের পর পছন্দের সুপারস্টারের সঙ্গে কাজের সুযোগ পান বিখ্যাত এক গেম শোতে। নীরজ গ্রোভারের মা নীলম গ্রোভারের ফোন পেয়ে সেদিন নিশান্ত এদিক ওদিক ফোন করা শুরু করে। নীরজের অফিস কলিগদেরও ফোন করে। অফিসের বন্ধুরাই জানায় আজ নীরজ অফিসে তো আসেইনি, এমনকি না আসার কোনো কারণও জানায়নি। এরকম আগে কখনো করেনি সে। নিশান্তের ফোন পাওয়ার পর নীরজের বন্ধু ও সতীর্থরা চিন্তিত হয়ে পড়ে। তারাও বিভিন্ন জায়গায় খোঁজ খবর শুরু করে। এইভাবেই নিশান্ত খোঁজ পায় লাল বলে একটি ছেলের। লাল নীরজের ভালো বন্ধু। লালই জানায় নীরজ সকাল অবধি মারিয়ার বাড়িতে ছিল। মালাডে ধীরজ লালের সঙ্গে সকালবেলা কথা হয়েছে মারিয়ার, এবং সেই জানিয়েছে এ কথা। কিন্তু কে এই মারিয়া? আমি মারিয়া, মারিয়া মনিকা সুসাইরাজ। আজ দুপুরে কাস্টিং কল হয়েছিল, এখানে আসতে বলেছিল। প্লিজ সিট। এই যে নামটা তো বেশ সিনেম্যাটিক। ধন্যবাদ। আমি মুম্বাইতে নতুন এসেছি, মাইসোর থেকে। বড় কাজ এখনো পাইনি, ছোট ছোট অডিশন দিচ্ছি। তা আপনি এর আগে কোন কোন ভাষায় কাজ করেছেন? মাইসোরে 1-2টো থিয়েটার করেছি, কন্নড় আর ইংলিশ মিশিয়ে। তবে বলিউডে এই প্রথমবার চেষ্টা করছি। শুনুন, বলিউডে ডায়লগের ভাষা যত না জরুরি, তার চেয়েও বেশি জরুরি চোখ। চোখের মধ্যে দিয়ে এক্সপ্রেশন ফুটিয়ে তুলতে হয়, আর আপনার চোখে সেটা আছে। আমার চোখে? কিন্তু সবাই তো বলে দক্ষিণী মেয়েদের চোখ নাকি বড়, তাই নাটকীয় লাগে। নাটকীয় নয়, বিশ্বাসযোগ্য লাগে। আপনি চাইলে একটা টেস্ট দিতেই পারেন। আমাদের নতুন শোতে একটা ছোট্ট রোল আছে। সত্যি বলছেন? আমি দিতে পারি? অবশ্যই পারেন। 1 সেকেন্ড। ইয়েস স্যার। ওনার জন্য চা নিয়ে এসো। আনছি। মিস মারিয়া, আমরা শুধু এটুকু জানতে চাই যে শেষ কবে আপনি মিস্টার নীরজকে দেখেছেন? 7 তারিখ রাতে ও আমার ফ্ল্যাটে এসেছিল। আমি নতুন ফ্ল্যাটে উঠেছি, ও গুছোতে সাহায্য করছিল। তারপর খাওয়া দাওয়ার পর 1টা নাগাদ একটা ফোন আসে, নিশা বলে কারো। ও বলে কাজ আছে, তারপর ও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, আর ফোনটা আমার ওখানেই থেকে যায়। তার মানে আপনি বলতে চান রাত 1টার সময় কাজের ফোন আসে, আর সেটা আপনি বিশ্বাস করেন? আমি তো সত্যি মিথ্যে কিছু ভাবিনি। ও বলেছিল কাজের ফোন, আমি আর এত কিছু জিজ্ঞেস করিনি। স্যার, নীরজ ফোন ছাড়া থাকতে পারে না। ফোন ফেলে রেখে গেলেও ফোন করতো বা ফিরে আসতো। এটাই আমার অবাক লাগছে।
ইন্টারেস্টিং। তা আপনি বললেন যে নিশা ফোন করেছিল, তাই তো? তার মানে নিশার ফোন নাম্বার আপনি জানতেন? না, আমি জানি না। অফিসের কেউ হবে হয়তো। অফিসের কেউ? নাকি বন্ধুরা কেউ নাম জানলে অস্বস্তি হবে বলে নাম বদলেছেন? না স্যার, আমি মিথ্যে বলছি না। না না, আপনাকে আমরা কেউ দোষারোপ করছি না। তবে একটা ব্যাপার আমরা ঠিক বুঝতে পারছি না মারিয়া দেবী। একটা ছেলে রাত 1টা-1:30 পর্যন্ত আপনার ফ্ল্যাটে থাকলো, তারপরে ফোনটা ফেলে রেখে চলে গেল। পরের দিন সকালবেলায় সে কোথায় গেল, কি করলো, কোনো খোঁজ খবর নেওয়ার প্রয়োজন মনে করলেন না? আমি ভাবিনি এটা এত বড় একটা বিষয় হয়ে যাবে। স্যার ও ভয় পেয়ে গেছিল, হয়তো কিছু বোঝেনি। ভয় বা বিভ্রান্তি নয় মিস্টার নিশান্ত। ঠিক আছে, আপনারা এখন যেতে পারেন। নমস্কার। রবি, এই মেয়েটা কিছু একটা লুকোচ্ছে। ওর চোখের দৃষ্টি আর কথা দুটোই আর্টিফিশিয়াল। হয়তো ভয় পাচ্ছে, হয়তো সত্যি জানে না নীরাজ কোথায় গেছে। ভয় আর অপরাধ বোধ দুটো কিন্তু এক নয়। ওর ভয়টা একটু অন্যরকম, ধরা পড়ার ভয়। দেখো, সেদিন রাত 1:30 পর্যন্ত একটা ছেলে ওর ফ্ল্যাটে ছিল। হঠাৎ করে নিশার একটা ফোন আসে আর ও তাড়াহুড়োর মাথায় ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যায়। যাওয়ার সময় ফোনটাও ফেলে যায়। এত কিছু ঘটনা ঘটে গেল, কেউ কিচ্ছু খেয়াল করলো না। কে? ব্যাপারটা কি তোমার স্বাভাবিক বলে মনে হচ্ছে রবি? না স্যার, কিছুই ঠিকঠাক লাগছে না। ঠিকঠাক লাগছে না? তাহলে এবার প্রথম প্রশ্ন হলো, নীরজের সাথে মারিয়ার সম্পর্ক কি? আর ওই নিশাটাই বা কে? নিশা নিশা, আমি যদি খুব ভুল না হই, নিশা কোনো মানুষই নয়। হ্যাঁ, ওদের বানানো গল্পের একটা চরিত্র মাত্র। স্যার, এখন কি করব? তুমি ওর ফোনটা ট্রেস করো। আর ওই লাল নামের যে ছেলেটা রয়েছে, ওকে থানাতে নিয়ে আসো, কিছু জিজ্ঞাসাবাদ করার আছে। আসলে আমি জানতে চাই এই গল্পের নিশার আসল মুখটা কে। দিনের পর দিন যায়, নীরজের কোনো হদিশ পাওয়া যায় না। শেষে কানপুর থেকে নীরজের বাবা অমরনাথ গ্রোভার মুম্বাই আসেন ও অ্যাসিস্ট্যান্ট জয়েন্ট কমিশনারের কাছে তদবির করেন এবং ক্রাইম ব্রাঞ্চ অনুসন্ধান শুরু করে। মারিয়া হুবহু একই ভাষ্য বারবার দিল। অনুসন্ধানকারীদের এটি খটকা লাগলো, এত নিখুঁত ভাষ্য, এ যেন মুখস্থ নাটকের সংলাপ। আলাদা আলাদা করে তারা নজর রাখলো লাল আর মারিয়ার ওপর। মারিয়ার ফ্ল্যাটের দারোয়ান ও বাকিদের থেকে অনুসন্ধানকারীরা যা খবর পেলেন তা এই কেসকে নতুন ভাবে দেখতে বাধ্য করলো। তোমরা নীরজের খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলে, তাই না? আচ্ছা, ওই নীরজের জীবনে মারিয়ার ভূমিকা কি ছিল? স্যার, মারিয়াকে আমরা চিনতাম। ও নীরজের ক্লোজ বন্ধু ছিল। মাঝে মাঝে বাড়িতে আসতো, রাতে থেকেও যেত। বন্ধু বললে অনেক কম বলা হবে স্যার, ওরা দুজনে অনেক ক্লোজ ছিল। শুটিং হোক, আড্ডা হোক, এমনকি বাইরে খেতেও যেত একসঙ্গে। আমরা মাঝে মাঝে মজা করে বলতাম, তোরা প্রেম করছিস। তখন নীরাজ কি বলতো? ও বলতো, না রে, আমরা দুজন খুব ভালো বন্ধু। কিন্তু স্যার, বন্ধুত্বের ভেতর কিছু একটা লুকিয়ে ছিল। তা মারিয়া কি জানতো যে নীরজ ওকে ওর প্রেমিকা হিসেবে পরিচয় দেয়? হ্যাঁ স্যার, আমি একবার শুনেছিলাম একটা ইভেন্টে নীরজ বলছিল লোকজনকে যে ও আমার গার্লফ্রেন্ড। সবাই তখন শুনে হাসাহাসি করছিল, কিন্তু মারিয়া শুধু তাকিয়েছিল। তাকিয়েছিল মানে লজ্জা না রাগ? বলা মুশকিল স্যার, ওর চোখে ছিল ভয়, যেন ওকে কেউ ধরে ফেলবে। তা তোমাদের সকলের কি জানা আছে যে ওই মারিয়া বাগদান করেছে একজন নেভাল অফিসারের সঙ্গে? এই কি যেন নাম? এমএল জেরম ম্যাথিউ। হ্যাঁ, এমএল জেরম ম্যাথিউ এর সঙ্গে। কোচির অফিসার জেরাম? হ্যাঁ স্যার, শুনেছিলাম। কিন্তু ওরা তো বলতো ওদের চাইল্ডহুড লাভ, বিয়ের কথাবার্তাও এগোচ্ছিল। তাহলে নীরাজের সঙ্গে এত ঘনিষ্ঠতা কেন? দুটো দিকে সামলাচ্ছিল নাকি? না স্যার, প্রথমে কাজের সম্পর্কই ছিল, কিন্তু ধীরে ধীরে হয়তো ওর নিজের বোঝার বাইরে চলে গিয়েছিল ব্যাপারটা। নীরজ ওকে খুব পছন্দ করতো স্যার। একদিন তো ওর হাসি দেখে বলেছিল এই হাসিটাই ওর মুম্বাইয়ের সব ক্লান্তি দূর করে দেয়। এই হাসিটাই যে ওর একদিন সে সর্বনাশ ডেকে আনবে, আমরা কেউ বুঝতে পারিনি স্যার। একজন বাগদত্তা মহিলা
যিনি অন্য এক পুরুষ মানুষের ঘনিষ্ঠ। এখন সেই পুরুষ মানুষই নিরুদ্দেশ। রবি, সমীকরণটাই তো মেলাতে পারছি না কিছুতেই। স্যার 7 তারিখেও কোথায় ছিল সেটা কি? সেটাই জানতে হবে। তুমি এক কাজ করো, ওর ফিয়ন্সে যেরমকে একটা খবর দাও এখানে আসার জন্য। আমি দেখতে চাই যে ওদের মধ্যে কতটা ভালোবাসা ছিল আর কতটা অভিনয়। মিস মারিয়া, 7 তারিখে আপনি কোথায় ছিলেন? বিস্তারিত বলুন। 7 তারিখ? হ্যাঁ 7 তারিখ কোথায় ছিলেন আপনি? 7 তারিখ আমি তো বুঝতেই পারিনি নীরজ মিসিং হয়েছে স্যার। আমি ভাবছিলাম ও হয়তো কোনো কাজে বেরিয়েছে, আবার ফিরে আসবে ফোনটা নিতে। মানে আপনি সকালে কিছু টের পাননি, তাই তো? সকালে? না স্যার, একদম না। সকালে উঠে আমি গোছকাজ করছিলাম, তারপর বেরিয়ে পড়ি। বেলার দিকে ইনঅরবিট মল গেছিলাম। কেন গেছিলেন আর কার সঙ্গে গেছিলেন? আমার ফিয়ন্সে। নেভি অফিসার, রাইট? জি স্যার, কমান্ডার এমএল জেরাম ম্যাথিউ। ও তখন মুম্বাইয়ে ট্রেনিংয়ে ছিল কিছুদিনের জন্য। আমরা দুজনে একটু সময় কাটাতে চেয়েছিলাম। তারপর কি হলো? তারপর হ্যাঁ। তারপর আমার এক বন্ধু আছে, তার থেকে একটা গাড়ি নিই। বলেছিলাম শপিং করব বলে। গাড়ি নিয়ে দাদর যাই, ওখানে মার্কেট ঘুরি, একটু শপিং করি, তারপর বিকেলের দিকে বাড়ি ফিরে আসি। আপনি বলছেন সারাদিন বাইরে ছিলেন আর একবারও নীরজকে খোঁজেননি, ফোনও করেননি? না স্যার, আমি ভেবেছিলাম ও হয়তো কোনো দরকারে গেছে। আমার মাথায় তখন কিছু কাজ করছিল না স্যার। ঠিক আছে, আপাতত আপনি যেতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা মাথায় রাখবেন, আপনার ফোন কল এবং সমস্ত কিছুর উপর কিন্তু আমরা নজর রাখছি। যদি কিছু ভুল বলে থাকেন তাহলে কি হতে পারে আপনার জানা আছে নিশ্চয়। জি স্যার, আমি বুঝতে পারছি। শুধু জবানবন্দি নয়, পুলিশ নীরজ আর মারিয়া দুজনের ফোনের কল লিস্ট চেক করে। পুলিশের আরেকটা জায়গায় সন্দেহ হয়। নীরজের কল লিস্ট ঘেটে দেখা যায় তার ফোন দহিসারে একবার কেউ রিসিভ করেছে। এইখানে খটকা লাগে। নীরজ মারিয়ার বাড়িতে ফোন ফেলে গেল, ফোন সারাদিন বাড়িতে রইল, আর মারিয়া বাইরে, অথচ ফোন রিসিভ হলো দহিসারে, যা সম্পূর্ণ ভিন্ন দিকে। এমনকি মারিয়া সঙ্গে নিয়ে ঘুরলেও দাদারে থাকার কথা, দহিসার নয়। আবার জেরা করা হয় মারিয়াকে। মারিয়া আবার এক কথা বলে। এবার পুলিশ কড়া ভাবে জিজ্ঞেস করে, 7 তারিখ মারিয়া জেরমকে 1000 বার ফোন করেছিল কেন? এবার আর সে নিজেকে ধরে রাখতে পারে না। মারিয়া ভেঙে পড়ে পুলিশি জেরার সামনে। মিস মারিয়া, আপনি বলেছিলেন যে 6 তারিখ রাত্রিবেলা নীরজ আপনার বাড়িতে ছিল। তারপর 6 তারিখ ও আমায় ফোন করে, দেখা করতে চায়, কিন্তু তখন আমি বাড়ি শিফট করছিলাম, খুব ক্লান্ত ছিলাম। বললাম আজ না নীরজ, অন্য আরেকদিন। ও জেদ ধরে। ফোন রেখে আমি আবার গোছকাজ করতে শুরু করলাম। আচ্ছা, তারপর? নীরজ, তুমি এখন এখানে? আচ্ছা, এসো। তুমি তো বলেছিলে তুমি ক্লান্ত, তাই ভাবলাম তোমার বাড়িটা গুছিয়ে দিতে একটু সাহায্য করি। এই শহরে আমার মতো বন্ধু কজন পাবে বলো? তুমি বড্ড জেদি। এসো। বাপরে, চলো।
জেরাম, নীরজ একটু চুপ থাকো। জেরামের ফোন। হ্যালো, হ্যাঁ জেরাম। উফ, এখন আবার এত রাতে পুরুষের গলার আওয়াজ কেন শুনতে পাচ্ছি মারিয়া? কে আছে ওখানে? না না, নীরজ আছে, কিন্তু ও শুধু গোছাতে হেল্প করছে। তুমি এমন কেন ভাবছো? দেখো, যাই হয়ে যাক না কেন, আমি চাই না যে আজ রাতে ও তোমার ফ্ল্যাটে থাকুক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি প্লিজ রাগ করো না। আমার ফোনটা ডেড। ও, তোমার চার্জারটা কই? নিয়ে এসো, আমি লাগিয়ে দিই। তোমার ফোনটা দাও, তোমার ফোন দিয়ে কল করি। আচ্ছা, নাও। হ্যালো? হ্যাঁ জেরাম, আমি। ওর বিহেভিয়ার আজকে একটু অন্যরকম লাগছে। না না, তুমি চিন্তা করো না, আমরা শুধুই বন্ধু। দেখো মারিয়া, আজ রাতে ও যেন তোমার ফ্ল্যাটে না থাকে, আমি এটা বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কথা দিচ্ছি। জেরমের রাগটা বেশ ভয়ানক। আমার মনে হয় আমি এখন পালাই। না না, তোমার ভোরে শুট আছে না, তুমি রাতটা এখানেই থেকে যাও। আর তুমি তো জানোই আমি এখন একা। তারপর ভোরবেলা দরজায় বেল বাজে। আমি দরজা খুলে দেখি জেরাম দাঁড়িয়ে। একে জেরাম, তুমি এত ভোরে এখানে? জেরাম, জেরাম শোনো, জেরাম, জেরাম, জেরাম আমার কথাটা শোনো। জেরাম, জেরাম। ভেতরে কে আছে মারিয়া? কেউ না, মানে ভেতরে নীরজ। সে তো নীরজ? জেরাম, জেরাম, জেরাম শোনো, জেরাম যেও না, জেরাম, 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 জেরম, এখানে কি করছো তুমি? জেরাম, জেরম, তুমি যা জেরম, ভাবছো আমার সেটা কথা নয়, আমি শোনো, শুধু এখানে জেরম। সাহায্য করতে এসেছি। সাহায্য করতে এসেছো? সারা রাত ধরে তুমি এখানে সাহায্য করছো? জেরাম, বোকা পেয়েছো আমায়? তুমি যা ভাবছো সেটা নয়, তুমি ভুল ভাবছো। জেরাম, 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 ও আমাকে সাহায্য করছিল। হ্যাঁ হ্যাঁ, তুমি আমার বাগদত্তার ঘরে চলে এসেছো, তুমি সব সীমা ছাড়িয়ে গেছো। জেরাম, এই, তুমি থামো তো। জেরাম, সেরাম কিছু হয়নি। জেরাম, জেরাম ওকে ছাড়ো। জেরম, জেরম, থামো তোমরা, প্লিজ। জেরম শান্ত হও। জেরাম, জেরম শান্ত হও। জেরম শান্ত হও। জেরাম ছাড়ো ওকে, প্লিজ। জেরম, জেরাম, জেরম, জেরম শান্ত হও। জেরম, জেরম লেগে যাবে, লেগে যাবে জেরম, লেগে যাবে। জেরম, 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 ছাড়ো। জেরম, জেরম, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। জেরাম, জেরাম দরজাটা খোলো। জেরাম, দরজা খোলো, তোমরা বেরিয়ে এসো। না। কি করছো কি তোমরা ভেতরে? প্লিজ, প্লিজ জেরাম, কি করছো? মারিয়ার কথা অনুযায়ী তখনও রক্ত ঝরছিল নীরজের দেহ থেকে অবিরাম। হয়তো সেই অবস্থাতেও তাকে হাসপাতালে যদি নিয়ে যাওয়া হতো, হয়তো বা অকালে চলে যেত না ২৬ বছরের তরতাজা যুবককে। আর জীবনের মতো ছেলের টেলিফোনের অপেক্ষা ত্যাগ করতে হতো না নীলম গ্রোভারকে। মারিয়ার এই জবানবন্দির সবটাই যে সত্যি নয় তা জানত পুলিশ। এমনকি মামলা চলাকালীন জেরম আর মারিয়া দুজনেই নিজেদের বাঁচাতে দুটি ভিন্ন গল্প পেশ করেন কোর্টে। কিন্তু আপাতত পুলিশকে কিছু প্রমাণ পেতে গেলে প্রথমেই খুঁজে বার করতে হবে লাশ। কিন্তু এখন কথা হচ্ছে লাশ কোথায়? এ ব্যাপারে মারিয়া যা বলে তাতে তাজ্জব হয়ে যায় পুলিশও। মারিয়া দেবী, লাশটা কোথায়? আমরা এখনো কিচ্ছু পাইনি। লাশ নেই স্যার। নেই মানে? লাশ আমরা গায়েব করে দিয়েছি। কি?
মারিয়া দেবী গায়েব করে দিয়েছেন মানে? ঘটনার পর আমি একটা শপিং মলে যাই, ছুরি আর কিছু বড় স্পোর্টস ব্যাগ কিনতে। তারপর বাড়ি ফিরে আসি, জেরাম লাশটাকে কুচি কুচি করে। তারপর সেই টুকরোগুলো আমরা সেই স্পোর্টস ব্যাগের মধ্যে ভরি। তারপর কি হলো? তারপরের ঘটনা তো আপনারা মোটামুটি অনুমান করতেই পারছেন। বন্ধুর থেকে গাড়ি চাই শপিং এ যাওয়ার নাম করে। তারপর সেই গাড়িতে ব্যাগগুলোকে তুলি। তারপর বেশ দূরে ম্যানারে পৌঁছে সেখানে ব্যাগগুলোকে নামিয়ে ওগুলোতে পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দিই। ভাবুন একবার, যে সময় নীরজের মা অস্থির হচ্ছিলেন নীরজের ফোন না যায়, ঠিক সেই সময় নীরজের শরীরের টুকরাংশ পুড়ছে আগুনে। আর মারিয়া জেরোম তারা ফিরে এসেই লেগে পড়লো সমস্ত চিহ্ন মেটাতে। বিছানা, চাদর, বালিশ সবকিছু পাল্টে দিল। যে দেওয়ালে রক্তের দাগ লেগেছিল নিমেষে রং করে দেওয়া হলো সেই দেওয়াল। জেরোম ফিরে গেল কাজে, মারিয়া, লাল আর নিশান্ত চালিয়ে গেল মিথ্যে অনুসন্ধান। নীরজের এই হত্যা রহস্য অধরাই থেকে যেত যদি না মারিয়া এই ছোট্ট ভুলটা করত। দহিসারে যখন মারিয়া জেরোমের গাড়িতে, পকেটে তখন বাজে নীরজের ফোন। পকেট থেকে বার করতে গিয়ে মারিয়া ধরে ফেলে ফোন, আর তাই কল লিস্টে লোকেশন পেয়ে যায় পুলিশ। মারিয়াকে অবিলম্বে হেফাজতে নেওয়া হয়, আর আরেকটি দল কোচি পৌঁছয় জেরোমকে গ্রেপ্তার করতে। মারিয়ার দেখানো জায়গা থেকে উদ্ধার হয় নীরজের দেহাংশ ও একটি পেন্ডেন্ট, যা দেখে নীরজের বাবা শনাক্ত করেন। কোর্টে চলে আরেক দফা নাটক। সংবাদপত্র এই মামলা নিয়ে ছাপতে লাগলো মুখরোচক তথ্য। প্রতিদিন নতুন নতুন থিওরি বের হতে লাগলো, কিন্তু তথ্য প্রমাণ ও সাক্ষ্য অনুযায়ী কোর্টে রায় দিল জেরোম ঠান্ডা মাথায় খুন করেছে নীরজকে, আর মারিয়া তথ্য প্রমাণ লুপাট করেছে। 2011-তে জেরোমের 10 বছরের সাজা হয়, আর মারিয়ার 3 বছরের। নমস্কার, আমি সব্যসাচী চক্রবর্তী। কথা বলছিলাম নীরজ গ্রোভার হত্যাকাণ্ড নিয়ে। নীরজ ছিল প্রতিভাবান, উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা ছিল তার, কিন্তু এক রাতের ঘটনা বদলে দিল 3 জনের জীবন। আর তার কেন্দ্রবিন্দুতে ছিল 3 রিপু: নীরজের কাম, মারিয়ার লোভ, আর জেরোমের ক্রোধ। অ্যারিস্টটল গ্রিক ট্র্যাজেডি নাটকের উদ্দেশ্য হিসেবে বলেছেন, একটি উজ্জ্বল চরিত্রের একটি ভুল যখন সেই চরিত্রের পতনের কারণ হয়, সেই হয় ট্র্যাজিক চরিত্র, যাকে দেখে দর্শকের মনে সঞ্চার হয় ভীতি ও অনুকম্পার, যাকে অ্যারিস্টটল বলেছেন ক্যাথারসিস। আমাদের আজকের গল্পের চরিত্ররাও নিঃসন্দেহে ট্র্যাজিক চরিত্র, কিন্তু আমাদের মনে রাখতে হবে এই চরিত্রদের প্রতি ক্যাথারসিস আমাদের নিবৃত্ত করুক এরকম কোনো ভুল করা থেকে। সেই কারণেই আমাদের এই গল্পগুলো নিয়ে আলোচনা করা। আজ এখানেই বিদায়, দেখা হবে অন্য দিন অন্য পর্বে।